ঘর জুড়ে স্নিগ্ধ আলো, ফুলের মালা আর হালকা ইন্সট্রুমেন্টাল সঙ্গীত। দরজার সামনে দাঁড়িয়ে আছে আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান সহ পরিবারের সকল সদস্য। প্রত্যেকের চোখে এক রাশ উচ্ছ্বাস। হঠাৎ করেই দরজায় কলিং বেল বেজে ওঠে। মিম, এসেছে, ভাইরা এসেছে। হালিমা খানের চোখ ভিজে গেছে জলে। বলল, আমার নাতি নাতনি এসেছে। মালিয়া খান মেঘের ছেলেকে কোলে নিয়ে বললেন, আল্লাহ তালার রহমত নামিয়ে দিস ঘরে। আলী আহমদ খান সামনে এগিয়ে গিয়ে আবরের কোল থেকে নাতনিকে কোলে নিয়ে বললেন, আমার নাতনি কি কম নাকি? দেখেছো, ও এসেছে আর সারা ঘর আলোয় আলোয় ভরে গেছে। মা বাবার খুনসুটি দেখে আবির হাসল। ইকবাল খান হেসে হেসে বললেন, আবারও খান পরিবার আরও 2জন উত্তরসূরি পেয়ে গেল। আজ শুক্রবার। বাড়ির বাগানে ছোট একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে ছেলে ও মেয়েকে নিয়ে বসে আছে মেঘ ও আবির। আজ ওদের নামকরণ করা হবে। আত্মীয় স্বজনরা ও পাড়া প্রতিবেশীরা সবাই এসেছে আবিরের ছেলে মেয়েকে দেখতে। আদি একটা ছোট্ট কবিতা পাঠ করে বাবুদের উদ্দেশ্যে। আলো হয়ে এলে তোমরা, খান ঘরে সুর বাজে, তোমাদের হাসিতে যেন খান পরিবারের নতুন দিন সাজে। তারপর মালিয়া খান ছেলেবাবুকে একটা ছোট সোনার লকেট সহ চেন ও মেয়েবাবুকে সোনার ছোট দুটো চুড়ি পরিয়ে দিল, যা খান বাড়ির ঐতিহ্যের প্রতীক। মালিয়া খান গভীর আবেগী কণ্ঠে বাবুদের উদ্দেশ্যে বলল, একসময় এই চুড়ি ও চেইন তোমাদের মা বাবা পড়েছিল, আর এখন থেকে এগুলো তোমাদের। একে একে সকলেই এসে দোয়া করে গেল ও অনেক গিফট দিল। এখন নাম রাখার পালা। আবির মেয়ের নাম রাখলো মেহবুবা খান আহিয়া, আর মেঘ ছেলের নাম রাখলো মাহাদিফ খান আহিয়ান। তাছাড়া পরিবারের সকলেই ভিন্ন ভিন্ন নাম রাখলো। যেমন ছেলের নাম রাখলো ফারাজ, আয়ান, রাফি, আহিল, মাহির, মাহতাব, আহির, মৃদুল, আয়ুষ, ইসরাক, মাহিম, আদিল, মাশরাফি, সাফওয়ান, মাহিদ, মেহরাব ইত্যাদি। আর মেয়ের নাম রাখলো আশিরা, জানাবির, আরিবা, আফরিন, মাহিরা, মেহজবিন, মুনজা, মুবিনা, মাইশা, মেহফুজা ইত্যাদি। নামের এত বড় লিস্ট দেখে তানভীর মাথায় হাত রেখে বসে পড়ে বলল, আমার একটা মাত্র ভাগিনা ও একটা ভাগ্নি, ওদের এত নাম হলে তো ওরা নিজেরাই নিজের নাম ভুলে কনফিউজড হয়ে যাবে। ভাই আর বনু যা নাম রেখেছে তাই থাকবে। কিন্তু আমি আমার ভবিষ্যৎ মেয়ের জামাইকে তাসফিন খান বলেই রাখবো, যার অর্থ একজন সুশৃঙ্খল ও বুদ্ধিমান ব্যক্তি। আর আমার মেয়ের ভবিষ্যৎ একমাত্র ননদের নাম হবে তাসফিয়া খান, যার অর্থ বিশুদ্ধ, পবিত্রতা, পরিশুদ্ধতা ও সততা। বন্যা রেগে ফুঁসে উঠে পড়ল, এই, আপনি না এইমাত্র বললেন ভাই আর মেঘের ছাড়া আর কারো নাম গ্রহণযোগ্য না? তাহলে আপনি কেন রেখেছেন? তানভীর দাঁত কেলিয়ে জবাব দিল, কারণ ওদের সাথে আমার ভবিষ্যৎ সম্পর্কটা অন্যরকম। চাইলে তুমিও রাখতে পারো, কারণ তুমি আর আমি একই তো বউ। তানভীরের কথা শুনে মিমা রাধির আগে কটকট করছে। পরিস্থিতি ভয়ঙ্কর বুঝতে পেরে তানভীর ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। একদিন সন্ধেবেলা আবির অফিস থেকে বাড়ি এসেই দেখতে পেল ডাইনিং টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে চকলেটের মোড়ক। আবিরকে দেখে মেঘ রান্নাঘর থেকে বেরিয়ে এসে রাগী কণ্ঠে বলল, আপনার ছেলে আবারও লুকিয়ে রাখা চকলেটগুলো চুরি করে খেয়ে ফেলেছে। 4 বছরের আহিয়ান আধো আধো কণ্ঠে বলল, এইবার এগুলো কি করে বলবো আমি? আমি তো খাইনি বাবা, আহিয়া আমাকে জোল করে খাইয়েছে। আহিয়া আহিয়ানের থেকে কয়েক মিনিটের ছোট হলেও বেশ চালাক। সঙ্গে সঙ্গেই বলল, বাবা ভাইয়া মিথ্যা বলেছে, মিথ্যা। আমি তো বলতে দিলাম খেও না, সেই জোল করলে সব খেয়ে ফেলেছে। আবির মুচকি হেসে ছেলেমেয়েকে একসাথে কোলে নিয়ে সোফায় গিয়ে বসল। আহিয়ান ও আহিয়া সন্ধ্যায় সোফায় বসে আঁকা আঁকিতে ব্যস্ত। আবির একটু আগেই রুমে গেছে ফ্রেশ হতে। এখন আর আগের মতো বাড়ি ফিরেই ফ্রেশ হতে পারে না। এসেই ছেলেমেয়ের সকল আবদার শুনতে ব্যস্ত থাকে। আহিয়া মায়ের একটা পুরনো ছবি নিয়ে আঁকার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। পারবেই বা কী করে? মাত্র 4 বছরের শিশু এত কঠিন ড্রয়িং কী করে করবে? তাই একটু আগেই মিমকে চকলেট দেওয়ার কথা বলে জোর করে এনে ড্রয়িংয়ে হেল্প করতে বসিয়ে রেখেছে। আহিয়ান বাবাকে এঁকেছে, একটা বিশাল স্যান্ডউইচ মুখে ফুঁড়ে খাচ্ছে। মিম ওদের সাহায্য তো করেছে, কিন্তু জানে একটু পর এসবের জন্য ওর উপর দিয়ে ঘূর্ণিঝড়, টর্নেডো, নার্গিস সব একসাথে যাবে। আবিরকে নিচে নামতে দেখেই আহিয়া দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো। আবির, কি হয়েছে মামনি? আহিয়া, পাপা, এই দেখো মাম্মা। আবির আহিয়ার হাতে ড্রয়িং খাতার দিকে তাকিয়ে দেখল। কাঁচা হাতে একটা ছবি আঁকা, একটা বাঁকা টেরা মেয়ে, বিশাল লম্বা চুল যা পা পর্যন্ত, চোখ দুটো বড় বড়। আবির তো দেখে হাসতে হাসতে শেষ। বলল, এটা তোমার মাম্মা? আহিয়া, হুম, মাম্মা। হঠাৎ আবির শুনতে পেল রান্নাঘর থেকে মেঘ ও বন্যার অট্টহাসির শব্দ। আবির সেদিকে এগিয়ে গেল,
গিয়ে যা দেখলো আবিরের তো চক্ষু চড়ক গাছ। আহিয়ানের হাতে আঁকা একটা ড্রয়িং, যেখানে একটা মোটা তাজা লোক হাঁ করে বড় একটা স্যান্ডউইচ খাচ্ছে। নিচে ভাঙা ভাঙা অক্ষরে লেখা, আমার পাপা। আবির আহিয়ানকে ডাকলো, সোনা, এদিকে আসো তো। আহিয়ান আসলে আবির হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করলো, তোমাকে কে বলেছে এটা আমি? মানে তোমার কেন এমনটা আঁকতে ইচ্ছে হলো? আহিয়ান হাসি হাসি মুখ নিয়ে বলল, আম্মুই তো সবসময় তোমাকে বলে তোমার নাকি খাওয়া ও ঘুম ছাড়া কোনো কাজ নেই। আবির রাগে কটমট করে তাকালো মেঘের দিকে। মিম ও বন্যা মুচকি মুচকি হাসছে। আলী আহমেদ খান হঠাৎ বলে উঠল, ঠিকই তো বলেছে আমার বৌমা, সকাল বিকাল অফিস, খাওয়া আর ঘুম ছাড়া তোমার আর কি কাজ? আলী আহমদ খানের সাথে তাল মিলিয়ে তানভীর বলল, আমার মেয়ের জামাইয়ের ট্যালেন্ট আছে বলো ভাইয়া। বলেই দাঁত কেলিয়ে হাসল। আবির রাগি রাগি মুখ নিয়ে বলল, তোকে আমার বেয়াই জীবনেও বানাবো না। আমি উপরে যাচ্ছি, তোর মেয়েকে আজই অন্য কোথাও বিয়ে দিয়ে দিব। বলেই আবির সকলের মুখের দিকে একবার তাকিয়ে উপর চলে গেল। বন্যা মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, কবে যেন এদের দুই ভাইয়ের দুষ্টুমির জন্য আমার ছোট মেয়েটার কপাল পড়ে। বন্যা ও তানভীরের মেয়ে ত্রিধা খান, বয়স 2.5 বছর। ছোট ছোট পায়ে হেঁটে আহিয়ার সাথে পুরো বাড়ি মাতিয়ে রাখে, কিন্তু আহিয়ানের কাছে সে ভুলেও যায় না। আহিয়ানও সুযোগ পেলেই ত্রিধাকে মেরে দেয়। আর ত্রিধাও আবির বাড়ি আসলেই বড় বাবার কাছে বিচারের ঢালে নিয়ে বসে। আজ শুক্রবার, একটু আগেই জুম্মার নামাজ পড়ে এসে সকলে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করেছে। এখন সবাই সবার রুমে বিশ্রাম নিচ্ছে। মিম প্রায় 30 মিনিট ধরে বাবা মায়ের রুমের পাশে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে রুমে যাবে নাকি যাবে না। দরজার ওপারে সামান্য পা দেখা যেতেই আকলেমা খান বলল, কে ওখানে? মিম গুটিসুটি পায়ে এগিয়ে গেল সামনে। বলল, আমি আম্মু। আকলিমা খান, দরজার বাইরে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? মিম, না, মানে, হ্যাঁ আম্মু। মাত্রই এসে বিছানায় শুয়েছে, তাই মিমের শব্দ পাওয়া মাত্র ইকবাল খানের ঘুম ভেঙে গেল। আকলিমা খান কিছু বলার আগেই ইকবাল খান মেয়েকে নিজের কাছে ডাকলেন। এবার মিম গিয়ে বাবার সামনে মাথা নিচু করে বসল। ইকবাল খান আদুরে কণ্ঠে বললেন, কি হয়েছে আমার মায়ের? মিম কোনো জবাব দিল না, মাথা নিচু করে বসেই আছে। এবার আকলিমা খান এসেও বিছানায় বসলেন। বললেন, তোমরা বাবা মেয়ে কথা বলো, আমি ঘুমাচ্ছি। ইকবাল খান ও মিম আকলিমা খানের কথা শুনে একবার ওনার দিকে তাকালো। তারপর ইকবাল খান মিমের উদ্দেশ্যে বললেন, বলো মা, কি হয়েছে? কিছু লাগবে তোমার? মিম কাচুমাচু করে বসে ওড়নার এক আঁচলের সাথে আরেক আঁচলে গিট্টু দিচ্ছে। ইকবাল খান আবারও বলল, কিছু তো বলো। মিম, আসলে আব্বু, আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মিমের মুখে গুরুত্বপূর্ণ কথা শুনেই আকলিমা খান ইকবাল খান উঠে বসলেন। মিম কিছুক্ষণ থেমে আবারও বলা শুরু করলো, তোমরা তো জানো আমি কখনো তোমাদের বিশ্বাস ভাঙিনি। আমি আর আরিফ ভাইয়া, মানে, আমরা প্রায় 5 বছর ধরে একে অপরকে চিনি, বুঝি, ভালোবাসি। না মানে, এটা হঠাৎ করে হয়নি। আমরা দুজনে বুঝে শুনে ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা চাই তোমরাও আমাদের পাশে থাকো, কারণ আমাদের এই সিদ্ধান্তে আমরা পরিবারকে সম্মানের সঙ্গে পাশে রাখতে চাই। মিমের কথা শেষ হতে না হতেই আকলিমা খান সজোরে থাপ্পড় বসিয়ে দিল মিমের গালে। বলল, তোর সাহস কি করে হলো তোর আব্বুর সামনে এই কথা বলার? ইকবাল খান এক হাত তুলে আকলিমা খানকে থামিয়ে দিল। ইকবাল খান গম্ভীর কণ্ঠে বললেন, মেহমুদা আপা জানে? মিম নিচের দিকে তাকিয়ে জবাব দিল, জি, আরিফ ভাইয়া তাদের পরিবারের সবাইকে জানিয়েছে। ইকবাল খান, কবে জানিয়েছে? মিম, 2 দিন আগে। ইকবাল খান, কি বলেছে ওর পরিবার? মিম কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, ফুফি আর ফুফা জানিয়েছেন আমাদের পরিবার মানলে তাদের কোনো সমস্যা নেই। ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বললেন, আর তুমিও সেটা শুনে তোমার পরিবারকে মানাতে চলে এসেছো? মিম ভয়ার্ত কণ্ঠে বলল, না, মানে আব্বু। ইকবাল খান ধমক দিয়ে বললেন, কি মানে মানে করছো? তুমি কি ভুলে গেছো তোমার ফুফির পরিণতি? এই একই ভুলের কারণে 27 বছর আপা আমাদের বাড়িতে আসেনি। তুমিও কি চাও তোমার ভাগ্যটাও এরকম হোক? ইকবাল খানের ধমক শুনে মিম মাথা নিচু করে বসে বসে নীরবে চোখের জল ফেলছে। আকলিমা খান মিমের এক হাত টেনে ধরে দাঁড় করিয়ে বলল, তুই এখনই রুম থেকে যা, আমরা এই ব্যাপারে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। মিম মায়ের হাতটা ছাড়িয়ে ছুটে গিয়ে আব্বুর পায়ে জড়িয়ে ধরল। কান্নায় জর্জরিত কণ্ঠে বলল, প্লিজ আব্বু, তোমরা এমন করো না, আমি আরিফকে ছাড়া বাঁচব না।
মিমের কথার মাঝখানে মিমের মা ফোড়ন কেটে বলল, কি রে মিম, আমি কি এত নির্লজ্জ মেয়েই পেটে ধরেছিলাম? আমার ভাবতেই অবাক লাগছে তুই আমার মেয়ে। কি করে পারছিস বাবার সামনে এসব কথা বলতে? মিম মায়ের কথায় কান্না দিয়ে বাবার পাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু, আরিফ তো ভালো ছেলে, আমায় অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালো রাখবে। শুধু তোমরা যেন আরিফকে মেনে নাও, সেই জন্য আরিফ নিজের বাবার ব্যবসার হাল ধরে প্রতিষ্ঠিত হয়েছে। সম্পর্কের শুরুতে আরিফ 2 থেকে 3 বছর সময় আমার থেকে চেয়ে নেওয়ার পরেও পরবর্তীতে তোমাদের চোখে যোগ্য হওয়ার জন্য 5 বছর সময় ব্যয় করছে। এখন নিঃসন্দেহে আরিফ সব দিক থেকে তোমাদের চোখে যোগ্য। প্লিজ আব্বু, তুমি না করো না। উফ, মাম্মা, আমি ব্যথা পেয়েছি। আহিয়ার শব্দ পেয়ে মেঘ সেদিকে তাকালো, দেখলো আহিয়ান আহিয়াকে চিমটি কেটেছে। মেঘ ধমকের সুরে বলল, আহিয়ান, তোমাকে কতবার বলেছি ও তোমার ছোট বোন, তুমি ওর বড় ভাইয়া, আর বড় ভাইয়ারা ছোট বোনদের কখনো মারে না, অনেক আদর করে। আহিয়ান, আমি মালিনী মাম্মা, বোন মিথ্যে বলছে। আহিয়া প্রতিবাদী শুরু করল, না মাম্মা, ভাইয়া মিথ্যে বলছে। এইবার আহিয়ান রাগে আহিয়ার মাথার ঝুঁটির তুলি খুলে নিল। আর কি লাগে, শুরু হয়ে গেল রাজকন্যা আহিয়ার কান্না। ঠোঁট ভাঙিয়ে ভাঙিয়ে পাপা পাপা বলে কাঁদতে লাগলো। মেঘ পাশেই বাচ্চাদের জামাকাপড়গুলো গুছাচ্ছিল, ছুটে গিয়ে আহিয়াকে বুকে জড়িয়ে আদর করা শুরু করলো। আমি পাপার কাছে বিচার দিব। পাপা, ওই পাপা, তুমি কই? বলেই আহিয়া আবারও কান্না শুরু করলো। মেঘের তো মাথায় হাত, শুরু হয়ে গেল পাপার আদরের দুলালির কান্না। কিন্তু আহিয়ার আব্বু গেল কোথায়? কাকামণি আসবো? আবিরের কণ্ঠস্বর পেয়ে ইকবাল খান, আকলিমা খান ও মিম দরজার দিকে তাকালো। আকলিমা খান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আরে আবির, কিছু লাগবে তোমার? ভেতরে আসো। আবির একবার সারা ঘরে চোখ বুলিয়ে নিল। ইকবাল খান বিছানায় হেলান দিয়ে বসে আছে, সামনে মাথা নিচু করে বসে আছে মিম। পরিস্থিতি নীরব ও গুরুগম্ভীর। এবার আবির মুখ খুলল, কাকামণি, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। ইকবাল খান মুখে হাসির রেখা টেনে বললেন, এত ফর্মালিটির কি আছে, কি বলবি বল, আর দাঁড়িয়ে আছিস কেন, এখানে এসে বস। আবির, না, এখন বসবো না। হয়তো আহিয়া ও আহিয়ান এতক্ষণ আমাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তাছাড়া আব্বু রুমে গিয়েছিলাম, সেখানে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। ইকবাল খান, ঠিক আছে, বল কি বলবি। আবির গম্ভীর মুখ নিয়ে বলল, আমার বন্ধুর ছোট ভাইয়ের জন্য অনেক দিন ধরেই মেয়ে দেখা হচ্ছে। ওরা অনেক আগেই মিমের জন্য আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু মিমের লেখাপড়ার জন্য আমি রাজি হইনি। কিন্তু এইবার মনে হয় মিমের বিয়েটা দিয়ে দেওয়া উচিত। তুমি কি বলো? মিমের মাথায় মনে হয় আবিরের কথা শুনে আকাশ ভেঙে পড়েছে। লাল লাল ভেজা আখি যুগল নিয়ে আবিরের পানে তাকালো, কিন্তু আবির হয়তো তা দেখতেই পেল না। আকলিমা খানের মুখটা দেখে মনে হচ্ছে তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন। ইকবাল খান খানিকক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে তারপর বললেন, ঠিক আছে, তুই ওনাদের খবর দে, মেয়ে দেখতে আসতে বল। আবির আত্মবিশ্বাসের সঙ্গে বলল, ওরা মিমকে আগেই দেখেছে। ছেলের পরিবারের সবাই চায় তোমরা যদি ছেলেকে পছন্দ করো তাহলে বিয়ের কথা সামনে এগিয়ে নিয়ে যেতে। মিম উঠে দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া, হ্যাঁ আমি। আবির, তুই তোর রুমে যা, এখানে তোর কোনো কাজ নেই। মিম আবিরের ভয় আর কিছুই বলতে পারল না। ইকবাল খানের মুখের দিকে একবার তাকিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ঠাস শব্দ শুনে মেঘের বুকের ভেতরটা কেঁপে উঠেছে। কি হয়েছে দেখতে তাড়াতাড়ি করে রুমের বাইরে বের হলো। বুঝতে পারল শব্দটা মিমের দরজা থেকে এসেছে। মিম দরজা বন্ধ করেই দরজায় পিঠ ঘেঁষে মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ল। বারবার একটা কথাই চিৎকার করে বলল, হে আল্লাহ, যারে আমার মনে দিলা, তারে আমার ভাগ্যে কেন দিলা না? গায়ের ওড়নাটা খুলে কিছুটা মুখের ভিতর ভরে চিৎকার করে কান্না শুরু করলো, যে কান্নার নেই কোনো শব্দ, শুধু আছে নীরব আর্তনাদ। মিমের কান্নায় রুমের পরিবেশটা যেন ভারী হয়ে উঠেছে। কাঁদতে কাঁদতে একসময় মেঝেতেই হাত পা ছড়িয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যাবেলা, কিছুক্ষণ আগেই মাগরিবের আজান পড়েছে। বন্যা মাগরিবের নামাজ শেষ করে এসে দেখল ত্রিধা রুমে নেই। বন্যা মনে মনে কি যেন ভেবে রুমটাকে তাড়াতাড়ি গোছানো শুরু করলো। তখনই তানভীর হঠাৎ বন্যাকে পেছন থেকে জড়িয়ে ধরল। তানভীরের শীতল স্পর্শ গায়ে লাগতেই বন্যা লজ্জায় কুঁকড়ে গেল। এই মেয়েটা এখনও সেই প্রথম দিনের মতোই লাজুক, সেই প্রথমের মতোই মিষ্টি। তানভীর বন্যাকে নিজের দিকে ঘোরালো, তারপর বন্যার দিকে একটা ছোট বক্স পাঠিয়ে দিল। বন্যা চমকে গিয়ে জিজ্ঞেস করল, এটা কি, আজ তো কোনো স্পেশাল দিন না? তানভীর মুচকি হেসে জবাব দিল, ভালোবাসা কি ক্যালেন্ডার দেখে আসে? তারপর বক্সটা এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। বন্যা, হঠাৎ?
তানভীর বন্যার নাকে নাক ঘেঁষে জবাব দিল, কারণ আমার দিনগুলোকে সর্বদা তুমি স্পেশাল বানাও, তাই তোমারও তো স্পেশাল কিছু পাও না। বন্যা বক্সটি খুলে দেখে একটা ছোট্ট পেটেন্ট, তাদের দুজনের নামের প্রথম অক্ষর খোদাই করা। এটা দেখে বন্যা খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর তানভীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। তারপর ধীর কণ্ঠে বলে, গিফটের কি প্রয়োজন ছিল? বারবার প্রেমে পড়ার জন্য এই আপনিটাই তো যথেষ্ট। তানভীর মুচকে হাসল। মাম মাম। ত্রিধার কণ্ঠ শুনে দুজনেই হকচকিয়ে উঠল। বন্যাও তানভীর মেয়ের দিকে ছুটে গেল, দেখল কেঁদে কেটে সুন্দর মুখটাকে লাল করে রেখেছে। তানভীর আদুরে কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে আমার মাম্মামের? ত্রিধা কাঁদতে কাঁদতে আধো আধো কণ্ঠে বলল, ভাইয়া। বন্যার আর বুঝতে কিছুই বাকি রইল না। ত্রিধা ছোট, কিন্তু মেয়েটা মায়ের মতোই বুঝদার। যখন থেকে বুঝতে পেরেছে আহিয়ান ওকে সুযোগ পেলেই মারে, তখন থেকে আহিয়ানের সামনে তেমন একটা চায় না। সারাদিন আহিয়ার সাথেই খেলাধুলো করতে পছন্দ করে, কিন্তু তবুও মাঝে মাঝে আহিয়ানের সামনে পড়েই যায়। ফোনের টুংটাং শব্দে তানভীর পিছনের দিকে তাকালো, এগিয়ে গিয়ে ফোনটা কানে ধরল, আবার কেটেও দিল। তারপর পাঞ্জাবিটা চেঞ্জ করে টি শার্ট গায়ে চড়ালো। এই ভর সন্ধ্যাবেলা তানভীরের হঠাৎ পোশাক পরিবর্তন দেখে বন্যা কাছে এসে জিজ্ঞাসা করল, কোথাও বের হচ্ছেন? তানভীর ত্রিধাকে কোলে নিতে নিতে বলল, হুম, অনেকদিন হলো রাকিব ও রাসেল ভাইদের সাথে আড্ডা দেওয়া হয় না, সেখানেই যাচ্ছি। তানভীর মেয়ের কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল, মাম, তুমি তোমার মায়ের কাছে একটু থাকো, নিজে তোমার বড় বাবা অপেক্ষা করছে, আমি যাবো আর আসবো। এই নিন কফি। আবির ফোন স্ক্রল করতে করতে কফিটা হাতে নিল। কফির কাপটা টি টেবিলে রেখে মেঘের এক হাত টেনে নিজের কোলে বসিয়ে দিল। এই কি করছেন? কেউ দেখবে? মেঘের আতঙ্কিত কণ্ঠ শুনেও আবিরের কোনো ভাবান্তর নেই। তার নির্লিপ্ত জবাব, দেখুক, তাতে আমার কি? মেঘ ভ্রু কুঁচকে বলল, আপনি এত নির্লজ্জ কেন বলুন তো? আবিরের শান্ত জবাব, ম্যাম, আপনি এত সুন্দর কেন বলুন তো? মেঘ, উফ, আইয়ার আব্বু। আবির, উফ, আহিয়ার আম্মু। মেঘ এবার বিরক্তি কণ্ঠে বলল, দূর, এবার ছাড়ুন তো, কেউ চলে আসবে। এবার আবিরও ভদ্রভাবে মেঘকে ছেড়ে দিল। আবির, আচ্ছা মিম কোথায় বলো তো? ওকে দেখতে পাচ্ছি না কেন? মেঘের নিশ্চিন্ত জবাব, আছে হয়তো রুমে। আবির, ও। মেঘ, শুনুন। আজও আবিরের কণ্ঠে সেই চিরচেনা সুর। হুম। মেঘ, কোথাও বেরোচ্ছেন? আবির, হুম। মেঘ, পারলে একটু তাড়াতাড়ি ফিরে আসেন, ছেলে মেয়েগুলো আপনার অপেক্ষায় থাকে। আবির হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, ভালো কথা মনে করছো, আমি বাইরে অপেক্ষা করছি, তোমার গুণধর ভাই নিচে নামলে বলো বাইরে আছি। মেঘ জবাব দিল, ঠিক আছে যান। আবির মুচকি হেসে বলল, এখন যান ডাকলেও বাইরে যাওয়া বন্ধ করতে পারবো না, জরুরি কাজ আছে। মেঘ রাগী কণ্ঠে বলল, আমি আপনাকে যেতে বলেছি, যান ডাকিনি। আর যাওয়ার হলে তাড়াতাড়ি যান, আপনার ছেলে মেয়ে দেখলে আবার আটকে দিবে। আবির খানিকটা মাথা ঝুঁকিয়ে বলল, যথা আজ্ঞা মহারানী। মেঘ একটা মুচকি হাসি উপহার দিয়ে আবার রান্নাঘর দিকে হাঁটল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ভাইয়া এবার তো ক্ষমা করো। তানভীরের কণ্ঠে ক্লান্তির সুর। আবির কখন থেকে বাড়ির বাইরে গাড়ির সামনে তানভীরকে কান ধরিয়ে উঠবোস করাচ্ছে। এবার আবির মেজাজি কণ্ঠে বলল, বেরোতে এত লেট কেন করলি? তুই জানিস না আজকে তাড়াতাড়ি যাওয়াটা আমাদের কত জরুরি? তানভীর হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, আরে ভাইয়া, আগে শোনো তো, আজকাল মেয়েটার জন্য কোথাও বের হতেই পারি না। বাড়ি থেকে বেরোতে গেলেই গলা জড়িয়ে আবদার জুড়ে বসে ও যাবে আমার সাথে। নিতে না চাইলেই কান্নাকাটি করে রুম মাথায় তুলে বসে। ত্রিধার কান্না থামাবো, তারপর তো আসবো নাকি? রাত 9:30। হাতে গোনা কয়েকজন ছাড়া খানবাড়ির সকলেই রাতের খাবার খেতে বসেছে। খানবাড়ির ডাইনিং টেবিলটা আবির বহু আগেই পরিবর্তন করেছে, এনেছে নতুন ও বড় মাপের একটা টেবিল, যেখানে অনায়াসেই পুরো খান পরিবার বসে খাবার খেতে পারে। বিশেষ বিশেষ দিনে বাড়িতে কোনো মেহমান আসলে এই টেবিলটাতেই যোগ হয় আরও কয়েকটা চেয়ার। নতুন ডাইনিং টেবিলে আহিয়ান সর্বদা আলী আহমদ খানের পাশে বসতেই পছন্দ করে। দাদু হিসেবে আলী আহমদ খানকে আহিয়ানের ভীষণ পছন্দ। আর আহিয়া ও ত্রিধা দুই আহ্লাদি খাওয়ার সময় হলেই সবসময় দৌড়ে গিয়ে মোজাম্মেল খান ও ইকবাল খানের মাঝের দুই চেয়ার দখল করে বসে থাকে। প্রতিদিনের ন্যায় আজও আহিয়া ও ত্রিধা ছুটে গিয়ে মোজাম্মেল খান ও ইকবাল খানের মাঝের চেয়ারে বসে পড়ল। আহিয়ান আলী আহমদ খানের পাশেই বসে আছে। আহিয়া ও ত্রিধার কাহিনী দেখে বলে উঠল, উফ।
আলী আহমদ খান একবার আহিয়ানের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। হয়তো তিনি বুঝতে পেরেছেন এই ছেলেটার বিরক্তির কারণ। আহিয়ানের বয়স কম, কিন্তু এই বয়সেই বাবার মতো নিজের গাম্ভীর্য বজায় রাখতে সে একটুও ভোলেনি। আহিয়ান যেন আবিরের প্রতিচ্ছবি। রাগী, গম্ভীর, বদমেজাজি, সব গুণ তার মধ্যে বহমান। কিন্তু বাড়ির সকলে তা নিয়ে একটু টেনশন করে না, কারণ তারা জানে আগে আবিরও এমন ছিল। কিন্তু সেই ছেলেটাই বর্তমানে সারাক্ষণ বউয়ের আঁচল ধরে বলতে থাকে, আমার বউ, আমার বউ। বাড়ির তিন কর্তা তাদের নাতি নাতিদের নিয়ে রাতের খাবার খাচ্ছেন। তিন কর্তি তাদের খাবার পরিবেশন করছেন। মেঘ আর বন্যা মাঝে মাঝে তাদের সাহায্য করছে। অবশ্য মালিয়া খান বরাবর মেঘ ও বন্যাকে বলেছে খেতে বসতে, কিন্তু মেঘ ও বন্যার একটাই কথা, বাড়ির বাকি মহিলাদের সাথে খাবে। হঠাৎ করেই আলী আহমদ খান বললেন, মিম কি রাতে খাবে না? মিম কই? ইকবাল খান নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে। আলী আহমদ খানের কথায় কোনো জবাব দিল না। আকলিমা খান বলল, ভাইজান ও রুমে আছে। আলী আহমেদ খান, খাওয়ার সময় হয়েছে, মেয়েকে তো ডাকো। আকলিমা খান, জি ভাইজান। কিরে, তোদের আসতে এত দেরি হলো কেন? রাকিবের কণ্ঠে আবিরের তাৎক্ষণিক জবাব, ভুলে গেলি? তোকে তো আগেই বলেছিলাম এক জায়গায় যাব। রাকিব, ও হ্যাঁ, দেখো আমি ভুলেই গেছি। আবির ভ্রু কুঁচকে বলল, তোর কি আজকাল তোর বউ ডোজ একটু বেশি দেয় নাকি? রাকিব হতবাক কণ্ঠে বলল, মানে? আবির সন্ধিহান কণ্ঠে বলল, মাথার ব্রেন কি জুস বানায় খেয়ে ফেলছোস নাকি? আজকাল কিছুই মনে থাকে না? আবিরের ব্যঙ্গ করা কথা শুনে তানভীর দাঁত কেলিয়ে হাসল। রাকিব চোখে অগ্নি নিয়ে তানভীরের উদ্দেশ্যে বলল, এত দাঁত কেলায়েন না, মেয়ে হয়েছে তো তাই টের পান না। একটা ছেলে হলে বুঝতেন ছেলের কি জ্বালা। আবির রাকিবের কাঁধে এক হাত রেখে বলল, কি রে, বাসায় কি কোনো সমস্যা? রাকিব মাথায় হাত দিয়ে বলল, বন্ধু, মহা সমস্যা, যা করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর। আবির, কেন, আবার কি হলো? রাকিব মাথায় হাত দিয়ে চায়ের দোকানের টেবিলটায় বসল। আবিরকে বলল, আগে বল, চা অর্ডার দিব? আবির, না, আমাকে যেতে হবে, বাড়িতে তোর ভাবি অপেক্ষা করছে। রাকিব, ও, তাহলে শোন, করোনা ভাইরাসের থেকেও বড় মহামারী আমার ছেলে। সারা দিন দুষ্টুমি করতেই থাকে। যদি দুষ্টুমির জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো, তাহলে আমার ছেলেই ফার্স্ট হতো, নির্ঘাত। দুষ্টুর রাজা। বাড়িতে থাকলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। তানভীর সান্ত্বনা কণ্ঠে বলল, আরে রাকিব ভাই, কষ্ট পায় না। এই একই মহামারীতে আমিও ভাইয়া দুজনেই আক্রান্ত। এই তো আসার সময়ও মেয়ে আবদা জুড়ে বসেছে আমার সাথে বাইরে আসবে। আর ভাইয়ার ছেলে মেয়ে তো সারাদিন আমার বোনটাকে নাজেহাল বানিয়ে ছাড়ে। এই কথা শুনে তিন বন্ধু একসাথেই হু হু করে হেসে দিল। মিম, এই মিম, দরজা খোল বলতেছি। আকলিমা খান বহু সময় ধরে মিমের দরজায় ধাক্কা দিচ্ছে, কিন্তু মিম দরজা খুলছে না। বারবার শুধু একটা কথাই বলতেছে, আম্মু, এখন আমার খিদে নেই, পরে খাবো, তুমি চলে যাও। সদর দরজা দিয়ে আবির ও তানভীরকে ঢুকতে দেখেই আহিয়া ও ত্রিধা দৌড়ে গিয়ে কোলে উঠল। কিন্তু আবির ওপর থেকে আকলিমা খানের চেঁচামেচি শুনে দৌড়ে উপরে গেল। কিন্তু মিমকে ধমকের সুরে বলল 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে খাওয়ার টেবিলে আসতে। মিম শুনল, কিন্তু কিছুই বলল না। অবশ্য আবিরের মুখের ওপর কথা বলার সাহস মিমের নেই, তাই ভদ্র মেয়ের মতো আবিরের পিছু পিছু নিচে এসে ডাইনিং টেবিলে বসল। ইতিমধ্যে বাড়ির কর্তাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। আবির বলল, আব্বু একটু বসো, তোমাদের সাথে কথা আছে। এর মাঝে ফ্রেশ হয়ে তানভীরও এসে খেতে বসেছে। আবির বলল, আব্বু, চাচ্ছু, কাকামণি, আমি তো তোমাদের আগেই বলেছি মিমের বিয়ের কথা। আজ আমি ছেলের বাড়িতে গিয়েছিলামও। ওরা চাই বিয়ের তারিখটা একটু তাড়াতাড়ি ফেলতে। আলী আহমেদ খান জবাব দিল, তারিখ তাড়াতাড়ি ফেলতে চাই এতে সমস্যা কি? ওদের বল, আমরা প্রস্তুত। আবির ও আলী আহমদ খানের কথোপকথন শুনে মিমের খাওয়া যেন থমকে গেছে। এক দৃষ্টিতে প্লেটের দিকে তাকিয়ে থ মেরে বসে আছে। মেঘ আশ্চর্যের ভঙ্গিতে বলল, কার বিয়ে? মেঘের মুখে বিয়ের কথা শুনে বাড়ির সকল মহিলারা পুরুষদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল। আবির সকলের দৃষ্টি বুঝতে পেরে বলল, এত অবাক হওয়ার কিছুই নেই, আমরা অবশ্যই বাড়ির সকলকে আজকে সব কিছুই বলতাম। মালিয়া খান আগ্রহী কণ্ঠে বললেন, আবির, এত ভনিতা না করে কি হয়েছে পরিষ্কার করে বল। আবির গলা খাকারি দিয়ে বলা শুরু করলো, আম্মু, আমার বন্ধুর এক ছোট ভাই আছে, ছেলে ব্যবসা করে। অনেকদিন ধরেই মিমের সাথে বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছে ওদের পরিবার। এতদিন আমি তেমন গুরুত্ব দিইনি, কিন্তু এখন মনে হচ্ছে মিমের এবার বিয়েটা দেওয়া উচিত। আজ দুপুরেই আব্বু চাচ্চুর সাথে এই ব্যাপারে আলোচনা শেষ করে কাকামণিকে জানিয়েছে। কাকামণিও সম্মতি দিয়েছে। তাই আমিও তানভীর সন্ধ্যার দিকে ওই বাড়িতে গিয়েছিলাম। ওরা বিয়ের কাজটা তাড়াতাড়ি শুরু করতে চায়। আর তোমরা তো শুনলে আব্বু চাচ্চুর এতে কোনো আপত্তি নেই। তোমরা সবাই অনুমতি দিলে আগামী সপ্তাহের দিকে বিয়ের তারিখ নির্ধারণ করবো ইনশাআল্লাহ। দীর্ঘ কথার পর আবির থামল। আবিরের কথা শুনে হালিমা খান বললেন, কিন্তু আবির বাবা, এইভাবে তো আর বিয়ে হয় না।
ছেলেপক্ষকে বলো মিমকে এসে দেখে যেতে। ওনারা মেয়ে না দেখেই কীভাবে বিয়ের তারিখ নির্ধারণ করতে চায়। আবির মুখের হাসি রেখা টেনে বলল, আমনি, আসলে তুমি যেমন ভাবছো ব্যাপারটা তেমন না। ছেলের বাড়ির সকলেই মিমকে আগেই দেখেছে। আর আমাদের বাড়ির পক্ষ থেকে আব্বু, চাচ্চু, কাকামণি, তানভীর, আমি সহ সকল পুরুষরাই দীর্ঘদিন যাবৎ ছেলে এবং ছেলের পরিবারকে চিনি এবং জানি। তোমরা নিশ্চিন্তে থাকো। মেঘ এবার মুখ খুলল, বলল, তাই বলে ছেলে মেয়ে দুজন দুজনকে দেখবে না? আর আমরা বাড়ির মহিলারাও তো ছেলে এবং ছেলের পরিবারকে দেখিনি। মেঘের চিন্তাযুক্ত চেহারা দেখে আলী আহমেদ খান বলল, মেঘ মামনি, এত চিন্তার কিছুই নেই। তোমরা কি আমাদের বিশ্বাস করো না? আমরা ছেলে এবং ছেলের পরিবারের সকল খোঁজখবরই নিয়েছি। ছেলে নিজেই মিমকে পছন্দ করেছে। আর রইল কথা মিমের। এবার আলী আহমদ খান মিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মিম আম্মাজান, ছেলে এবং ছেলের পরিবারকে আমরা সকলেই দেখেছি। তারা খুবই ভালো। আশা করি তোমার আমাদের উপর বিশ্বাস আছে। আর তারপরেও যদি তোমার মনে হয় তুমি ছেলের সাথে দেখা করতে পারো। মিম চোখ তুলে তাকালো। চোখগুলো রক্ত লাল হয়ে আছে। টলমলো চোখে কিছু বলার আগেই তানভীর বলে উঠল, আরে মিম দেখতে চাইবে না? আমাদের ছোট বোনের আমাদের উপর অবশ্যই বিশ্বাস আছে, তাই না বল মিম? মিম উঁচু মাথাটা আবার নত করে ভাতের প্লেটের দিকে চোখ রাখল। কিছু না বলে চুপচাপ বসে আছে। এবার আবির বলল, দেখেছো আব্বু, মিম আমাদের উপর ভরসা করে চুপ করে বসে আছে। তাই বাড়ির সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা কেউই এসব নিয়ে আর চিন্তা করো না। বন্যা, মেঘ, হালিমা খান, মালিয়া খান ও আকলিমা খান সহ বাড়ির সকল মেয়েরাই চুপ হয়ে গেল। মিম নীরবে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে। ভাবছে আরিফের কথা। আরিফ যদি একবার জানে তাহলে কি করবে? মিম নিজেও জানে না। এই ছেলেটা পাগলের মতো ভালোবাসে মিমকে। পরিবারের পরে মিমের চেয়েও বেশি মিমকে যদি কেউ ভালোবেসে থাকে তাহলে সেটা আরিফ। মিম মনে মনে ভাবল, না, অনেক হয়েছে। এবার আরিফকে ব্যাপারটা জানাতেই হবে। ও নিশ্চয়ই কিছু করবে। বাড়িতে মিমাপুর বিয়ে, আহা কি মজা! আমাকে কিন্তু অনেক শপিং করে দিতে হবে, অনেক বাজিও কিনে দিতে হবে। আপুর হলুদের দিন ফাটাবো। আদির কথা শুনে তানভীর আদির কান ধরে বলল, এত চেঁচামেচি করিস না বলদ, না হলে মিমের সাথে তোর বিয়েটাও ওই দিন সেরে দিব। খাবার সময় তানভীরের মুখে বলদ ও আদির কান ধরা দেখে মোজাম্মেল খান কটমট চোখে তানভীরের দিকে তাকালো। আবিরের ইশারা পেয়ে তানভীর আদির কান ছেড়ে দিল। ঘটনা অন্যদিকে ঘোরানোর জন্য এবার আবির মুখ খুলল, আব্বু, চাচ্চু, আমার একটা রিকোয়েস্ট আছে। আলী আহমেদ খান আবিরের দিকে তাকালো। আবির সম্মতি বুঝতে পেরে বলল, আমার আর মেঘের বিয়েটা খান বাড়িতে হয়েছে। এমনকি তানভীরের বিয়েটাও খান বাড়ি থেকেই হয়েছে। আমি চাই এবার মিমের বিয়েটা স্পেশালভাবে হোক, যেটা হবে স্প্যারোজ ড্রিম হাউসে। মিমের হলুদ সন্ধ্যায় আমি কিছু স্পেশাল গেস্টকে ইনভাইট করতে চাই। আলী আহমেদ খান মুখে হাসির রেখা টেনে বললেন, তোমরা যেভাবে খুশি আনন্দ করো, এতে আমার কোনো সমস্যা নেই। রাতের খাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেল। মিম রুমে ঢুকেই তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে দিল। তারপর বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে চেক করলো আরিফ কোনো কল বা মেসেজ দিয়েছে কিনা। না, দেয়নি। মিম আর অপেক্ষা করল না। ও নিজেই কল লাগালো আরিফকে। একবার নয়, দুইবার নয়, প্রায় 7 বার কল দিল, কিন্তু ওই পাশ থেকে কেউ কল রিসিভ করলো না। মিম হতাশ হয়ে 2 হাত দিয়ে মুখ চেপে ফুঁপিয়ে কেঁদে উঠল আর আস্তে আস্তে আওড়ালো, কোথায় তুমি আরিফ? আজকে যে তোমাকে আমার বড্ড বেশি প্রয়োজন। আমি যে তোমায় ছাড়া নিঃস্ব, বড্ড বেশি একা। মেসেঞ্জারে মেসেজের শব্দ পেয়ে মিমের ঘোর কাটল। ছুটে গেল ফোনের সামনে। হ্যাঁ, মিম যা ভেবেছে তাই। এই তো তার কাঙ্ক্ষিত মানুষটির মেসেজ। আরিফ, হাই। মিম, হ্যালো। আরিফ, কেমন আছো? মিম আরিফের প্রশ্নের উত্তর না দিয়ে আতঙ্কিত কণ্ঠে আরিফকে পাল্টা প্রশ্ন করল, এতগুলো কল দিলাম, কল কেন ধরলে না? আরিফ, কাজ ছিল, তাই ব্যস্ত ছিলাম। মিম অভিমানী কণ্ঠে বলল, ও। আরিফ, এতগুলো কল দিলে জরুরি কিছু বলবে? মিম ভেবে পাচ্ছে না কি করে আরিফকে বলবে তার বিয়ের কথা। মিম যখন ভাবনায় ব্যস্ত তখন আরিফ বারবার মেসেজ দিচ্ছে, আরিফ, এই, ওই, এই মিম। ঘন ঘন মেসেজের টুং টুং শব্দে মিম বাস্তবে ফিরল। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করলো। কিন্তু কি বলবে সে আরিফকে? কি করে বলবে 1 সপ্তাহ পর তার বিয়ে? তাছাড়া আরিফের রিয়াকশনই বা কী হবে? মিম কাঁপা কাঁপা হাতে মেসেজে লেখা শুরু করলো, আরিফ, তোমার কথা অনুযায়ী আমি আব্বু আম্মুকে তোমার কথা জানিয়েছিলাম। তারা আমাদের সম্পর্কটা মানতে নারাজ। মেসেজটি সেন্ড হওয়ার সাথে সাথেই ওই পাশ থেকে রিপ্লাই মেসেজ আসলো, আরিফ, কি বলেছে মামা মামি? মিম, দুপুরে আব্বু আম্মুকে জানিয়েছিলাম। আম্মু শুনেই আমাকে একটা চড় মেরেছে। আর আব্বু বলেছে তোমাকে বিয়ে করলে ফুপ্পির মতো আমাকেও আর খান বাড়িতে আসতে দেওয়া হবে না।
আরিফ: ও। মিম চোখের পানি মুছতে মুছতে আবার লিখল: তুমি শুধু ও বলছো? তোমার কি একটু টেনশন হচ্ছে না, নাকি তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না? আরিফ: আজব, গুরুত্ব না দেওয়ার কি আছে? আমি তো তোমার সকল কথাই শুনলাম। মিম: তাহলে কিছু বলছো না যে? তোমার কি কিছুই করার নেই? আরিফ: দেখো মিম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, এটা যেমন সত্যি, তেমন আমার ফ্যামিলিকেও আমি ভীষণ ভালোবাসি। আমার পরিবারকে আমার যতই কষ্ট হয়েছে মানিয়ে নিয়েছি। এখন তুমিও তোমার পরিবারকে মানানোর চেষ্টা করো। মিম: আচ্ছা আরিফ, তোমার কি মনে হয় না আমি আপ্রাণ চেষ্টা করছি সবাইকে মানানোর? আরিফ: চেষ্টা যেহেতু করতেছো সেহেতু তারা অবশ্যই মেনে নেবে। তাদের একটু সময় দাও, আর আবারও বোঝানোর চেষ্টা করো। মিম: সময় দেওয়ার মতো সময় আর নেই আরিফ। আরিফ: কেন? মিম: কারণ আগামী সপ্তাহের দিকে আমার বিয়ে। আরিফ: বিয়ে? মিম: বিয়ে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আগামীকাল ছেলেপক্ষের সাথে আমাদের বাড়ির আব্বু, চাচু, ভাইয়ারা একত্রিত হয়ে বিয়ের তারিখ ঠিক করবে। সবাই চায় আগামী শুক্রবার বিয়ের তারিখ নির্ধারণ করতে। এবার আরিফের মেসেজটি কেমন জানি গা ছাড়া মেসেজ মনে হলো মিমের। আরিফ বলল: তাহলে আর কি, সব যেহেতু ঠিক হয়ে গেছে, তাহলে বিয়েটাও করে নাও। নোনা জলে মিমের চোখ ঝাপসা হয়ে আসছে। তাও চোখের পানি মুছে আবার লেখা শুরু করলো: তুমি কি করে বলতে পারছো এসব? তুমি তো এমন ছিলে না। আরিফ: তাহলে কি বলবো? বিয়েটা নিশ্চয়ই হঠাৎ করে ঠিক হয়নি। তুমি সবটা জানার পরেও আমাকে এতদিন জানাওনি। এখন হঠাৎ করে বলছো সামনের সপ্তাহে বিয়ে। হাতে মাত্র 1 সপ্তাহ। এই অল্প সময়ে আমি কী বা করতে পারি? মিম কাঁদতে কাঁদতে বলল: তুমি এভাবে বলো না আরিফ। তুমি তো আমাকে কথা দিয়েছিলে, যত বিপদে আসুক তুমি আমার পাশে থাকবে। তাহলে আজ কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? আমি তোমায় খুব ভালোবাসি আরিফ। অন্য কারো ঘরে বউ হয়ে যাওয়ার কথা ভেবেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি তোমায় ছাড়া বাঁচবো না। এটা কি তুমি বুঝতে পারছো না? আরিফ: আমি জানি মিম, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার হাত পা ভাগ্যের নির্মম পরিহাসে বাঁধা। আমি চাইলেই তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি না। আমার আম্মু দীর্ঘ 27 বছর পর তার ভাইদের সাথে সম্পর্ক ঠিক করেছে। আমি চাই না নতুন করে আমার জন্য আবারও খান পরিবারের সাথে আমাদের বিচ্ছেদ হোক। তুমি প্লিজ তোমার ফ্যামিলিকে মানানোর চেষ্টা করো। মিম দু হাতে চোখের পানিগুলো মুছে পড়ল: আর যদি না পারি? আরিফ: তাহলে পারলে আমায় ক্ষমা করে দিও। মিম আশ্চর্য কণ্ঠে বলল: আরিফ, তুমি কি করে বলতে পারছো এসব? তুমি কি ভুলে গেছো আমাদের গত 5 বছরের স্মৃতিগুলো? আজকের দিনটার ভয়ে আমি গত 5 বছর আগে তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইনি। তবুও তুমি এলে আমার জীবনে। আর এখন এসে যখন পড়েছো তাহলে ছেড়ে কেন যাচ্ছ? আরিফ: সরি মিম, পারলে আমায় ক্ষমা করে দিও। কিন্তু দুই ফ্যামিলির অমতে আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। মিম এবার খানিকটা রাগী কণ্ঠে বলল: এটাই কি তোমার শেষ কথা? আরিফ: হুম। মিম: ঠিক আছে মিস্টার আরিফ, আপনাকেও আমার বিয়েতে দাওয়াত রইল। অবশ্যই 2 দিন আগে থেকেই চলে আসবেন। আফটার অল, আপনি আমার প্রিয় কাজিন বলে কথা। তারপর আরিফের আইডি থেকে শুধু একটাই মেসেজ আসলো: ভালো থেকো। মিম ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে হাউ মাউ করে কাঁদতে থাকলো। কি বলছে আরিফ? আরিফকে আজ বড্ড বেশি অচেনা লাগছে। যেই ছেলেটা মিম বলতে পাগল ছিল, সে আজ কত সহজে মিমকে এগিয়ে দিল অন্যের ঘরণীয়তায়। মিম হাত পা ছাড়িয়ে ফ্লোরে বসে কাঁদছে আর বারবার বলছে: আমার সকল ভালো থাকা কেড়ে নিয়ে তুমি কি করে আমায় বলছো ভালো থাকতে? তুমি কেন বুঝতে পারছো না? আমার সকল ভালো থাকা তুমি। তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারলে? বেঈমান তুমি। আর বেঈমান তোমার ভালোবাসা। আমি ঘৃণা করি। আমি ঘৃণা করি তোমাদের মতো বেঈমান পুরুষের বিষাক্ত ভালোবাসাকে। রাত 12টার কাটায় মেঘ আহিয়ান ও আহিয়াকে বুকে নিয়ে ঘুমাচ্ছে। আবির এতক্ষণ পাশেই বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছিল। হঠাৎই আবিরের মুখে চিন্তিত হতাশার ভাব ফুটে উঠল। ল্যাপটপটা বন্ধ করে বিছানা থেকে নেমে গেল ব্যালকনিতে। আবির তাকিয়ে আছে দূর ওই আকাশের পানে। আকাশের চাঁদরা বারবার মেঘের কোলে হারিয়ে যাচ্ছে, আবার একটু পর পর বের হয়ে আলো ছড়াচ্ছে পৃথিবীর বুকে। হঠাৎ একটা শব্দে ধ্যান ভাঙল আবিরের। লক্ষ্য করে দেখল আকাশ থেকে অনেক নিচ দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে তার নিজ গন্তব্যে। আবির খানিকক্ষণ ওই দিকে তাকালো, তারপরেই পাশে কারো উপস্থিতি টের পেল। কিন্তু আবির পাশ ফিরে তাকালো না। আবির জানে তার পাশের মানুষটিকে। আহিয়া রাব্বু। মেঘের ডাকে আবিরের শান্ত জবাব: হুম। মেঘ: অনেক রাত হয়েছে, এখানে কেন দাঁড়িয়ে আছেন? রুমে চলুন, ঘুমাবেন। আবির: ঘুম আসছে না।
মেঘ: কেন? কী নিয়ে আপনার এত টেনশন? আবির মৃদু হাসল। তারপর মেঘকে কিছুটা কাছে টেনে বুকে জড়িয়ে নিয়ে বলল, আয়ের আম্মু, আমার হঠাৎ করেই কেন যেন ভয় হচ্ছে। মেঘ আবিরের বুকে মাথা রেখে এক হাত দিয়ে আবিরের বুকের পা পাশে কি যেন আঁকিবুকি করছে। আবিরের কথা শুনে মেঘের সহজ সরল জবাব, কেন? আবির মেঘকে আরেকটু বুকে জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা, এত তাড়াতাড়ি করে মিমের বিয়ের সিদ্ধান্ত নিয়ে কি আমি ভুল করলাম? মেঘ: একদমই না। মেয়েরা হলো ঘরের সম্মান। তাদের সম্মান মতো বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে পাঠানোটা হলো বাড়ির বড়দের দায়িত্ব। আর আপনি সেই দায়িত্বই পালন করেছেন। আবির: আচ্ছা হাই আর আম্মু, মিম আমায় ভুল বুঝবে না তো? মেঘ আবিরকে সান্ত্বনা দেওয়ার কণ্ঠে বলল, মোটেও না। দেখবেন এমন এক সময় আসবে মিম আপনাকে আপনার এই সিদ্ধান্তের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবে। বলবে, ভাইয়া তুমি না থাকলে জীবনে এত সুখ কখনোই আসতো না। মেঘের কথা শুনে আবির পুনরায় মুচকি হাসল। তারপর মেঘের এক হাত নিচের হাতে নিয়ে উষ্ণ অষ্ট ছুঁয়ে দিল। মেঘ যেন হঠাৎ করেই কেঁপে উঠল। আবির মোহনীয় কণ্ঠে বলল, সেই একই তুমি, সেই একই আবেগ, আর সেই একই শিহরণ। মেঘ খানিকটা লজ্জা পেয়ে আবিরকে ছেড়ে পাশে দাঁড়ালো। আবির মেঘের দিকে ফিরে কিছুটা মেঘের মুখের উপর ঝুঁকল। তারপর একবার চাঁদের পানে তাকিয়ে মেঘের দিকে ফিরে নিশাতুর কণ্ঠে বলা শুরু করল, চাঁদের মতো তুমি, নির্জনে আলো, যেখানেই যাই কাদম্বিনী, তুমি পাশে চলো। তুমি নেই তো রাত ঝাপসা, আকাশ ফাঁকা, তুমি এলে রাতটা যেন প্রেমে ভরা ঢাকা। এই পৃথিবীর চাঁদ হোক শত আলোয় ভরা, তোমার মুখশ্রী ছাড়া তা লাগে সারা শূন্য ধরা। তাই বলি বারবার, চাঁদ নয় কাদম্বিনী তুমি, তোমায় নিয়েই রচি হৃদয় আকাশের ভূমি। মেঘ লজ্জায় ব্যালকনি থেকে চলে যেতে চাইল, কিন্তু আবিরকে একা পেয়ে নিজের বউকে যেতে দেওয়ার পাত্র। মুহূর্তেই মেঘের ওড়না টেনে ধরল। মেঘ গলার কাছে ওড়নাটা খামচে ধরে দাঁড়িয়ে আছে। ইস, কি লজ্জা! বিয়ের এত বছর পরেও এই মানুষটা নিজের বউকে লজ্জা দিতে সর্বদাই প্রস্তুত। মেঘের সারা দেহটা লজ্জায় ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠছে। আবির মেঘের লাজুক মুখটাকে দুহাতের আজলায় নিয়ে মৃদু কণ্ঠে বলল, বউ, হোক না আর একটা মধুময় রাত তোমার আমার। বলেই আবির নিজের ঠোঁটটাকে নিয়ে আসলো মেঘের তীর তীর করে কাঁপা ঠোঁটের কাছে। হুম, আম্মা, তুমি কোথায়? আহিয়ার কান্নার শব্দ পেয়ে মেঘ গাল থেকে আবিরের হাত সরিয়ে বলল, মেয়ে কাঁদতেছে, আমি যাই। বলেই মেঘ ছুটে গেল রুমের দিকে। উপস, বেচারা আবির। আবির এবার লুকিয়ে যাওয়া চাঁদবিহীন অন্ধকার আকাশের দিকে তাকিয়ে একা একাই বিড়বিড় করল, শালার জীবন, এই জীবন রাইখা লাভ কি? এই জন্যই বউকে বলছিলাম বাচ্চাটা আর কয়েক বছর পরে নেই। কিন্তু বউ কি আমার কথা শোনার নারী? যখনই বউটাকে একটু একলা পাই তখনই ছেলে না হয়ে মেয়ে এসে আমার রোমাঞ্চের 12টা বাজায়। আবির গিয়ে হন্তদন্ত হয়ে মেঘের পাশে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ইতিমধ্যে মেঘ আহিয়াকে ঘুম পাড়িয়ে ফেলেছে। আবিরের উপস্থিতি বুঝতে পেরে মেঘ এবার আবিরের দিকে ফিরে শুয়ে পড়ল। কি আর করার। আবিরও একটা দীর্ঘশ্বাস ফেলে মেঘকে বুকে নিয়ে ঘুমানোর চেষ্টা করল। ভোরের প্রথম কিরণটা জানলার ফাঁক গলে ঘরে ঢুকতেই নিঃশব্দে বদলে যেতে লাগলো পুরো পরিবেশটা। রাতের ঘুম ঘরে ডুবে থাকা শহর ধীরে ধীরে জেগে উঠছে। দূরের মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান। পাখিরা ডানা ঝাপটাচ্ছে, কেউ গানের সুরে, কেউ বা ডাকে সাড়া দিয়ে। ঘরের কোণে রাখা একটা পুরনো ঘড়ি তখন ঠিক ভোর 5টা বাজিয়ে জানিয়ে দিল এখানে একটা নতুন সকাল শুরু হয়েছে। সকালের একটা বিশেষ গন্ধ থাকে, টাটকা স্নিগ্ধ জীবনের মতো। বাতাসে শিশিরের ছোঁয়া, কাক ডাকা ভোরের প্রশান্তি, আর নতুন কিছু আসার আলতো কাঁপুনি। আজকের এই সকালটা অন্যরকম, যেন কিছু একটা ঘটার অপেক্ষায়। ঘরের মধ্যে আলোটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। জানলার ধারে দাঁড়িয়ে কেউ একজন চোখ মেলে তাকিয়ে আছে দূরের আকাশে। হালকা নীলচে আলো তার চোখে, মনে মুখে ছড়িয়ে দিয়েছে বিষাদের ছোঁয়া। আজকের সকালটা শুধু আর একটা দিন নয়, আজ থেকে বদলে যাবে কারো জীবনের গল্প। গতকাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি মিম। সারা রাত কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। একদিনই যেন মেয়েটার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। এই পরিস্থিতিটা কত যে বিষাদের তা শুধু একটা মেয়ে উপলব্ধি করতে পারে। একদিকে পরিবারের সকলের আশা ভরসা এই বিয়েটাকে নিয়ে, অন্যদিকে প্রিয় মানুষটার অবহেলা। পরিবারের থেকে পাওয়া কষ্টটা প্রিয় মানুষকে বলা যায় না, আর প্রিয় মানুষের দেওয়া কষ্টটা পরিবারকেও বলা যায় না, যা ভিতরে গুমরে গুমরে একটা মেয়েকে মৃত্যুর দিকে অবতারিত করে। হঠাৎ করে দূর ওই নীল আকাশের দিকে তাকিয়ে মিম গুনগুন করে একটা বিষাদের গান গেয়ে উঠল। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না, কত সুখে আছি বেঁচে, খবর নিলা না বিধি,
খবর নিলা না, আমি ছাড়া কেউ নাই আমার, দুঃখের পরিজন, আমারে পুড়াইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। মিমের কণ্ঠে এমন একটা বিষাদের গান যেন পরিবেশটাকে আরো ভারী করে তুলেছে। আজ শনিবার, আস্তে আস্তে সূর্যি মামা উঁকি দিচ্ছে সকালে নীলাভ আকাশে। সূর্যের কিরণটা সরাসরি আবিরের চোখে পড়ছে। ঘুমের মাঝে যা একেবারে অসহনীয়। আবির আস্তে আস্তে চোখ খুলল, কিন্তু সামনে যা দেখল, এক মুহূর্তেই তার মনে প্রশান্তির হাব হয়ে গেল। মেয়ে একটা গাঢ় নীল রঙের থ্রি পিস পরে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি করছে। চুল থেকে টপ টপ করে ঝরে যাওয়া পানিগুলো মেঘের পিঠ বেয়ে বেয়ে কোমর ভিজে যাচ্ছে। আবির এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। কি মোহনীয় সেই দৃশ্য, যা আবিরের প্রথম সকালটাকে আরও মনোমুগ্ধকর ও স্নিগ্ধ করে তুলেছে। হঠাৎ করে মেঘের দৃষ্টি সামনের আয়নার দিকে পড়তেই লক্ষ্য করল আবির মুগ্ধ চোখে এদিকেই তাকিয়ে আছে। মেঘ একটু মুচকি হাসল, তারপর চোখের ইশারায় প্রশ্ন করল, কি হয়েছে? আবির মুচকি হেসে জবাব দিল, ভাবছি। মেঘ, কি? আবির দুষ্টু হাসি মুখে টেনে বলল, আমি তো রাতে কিছু করিনি। আবিরের কথা শুনে মেঘের চোখ বড় বড় হয়ে গেল। লজ্জায় মাথা নিচু করে বলল, উফ, সকালবেলায় আপনি শুরু করে দিয়েছেন। আবির, কেউ স্বামীকে সারা রাত অনীহায় রেখে সকালবেলা উঠেই গোসল করবে, আর আমি বললেই যত দোষ। লজ্জায় যেন মেঘের কান গরম হয়ে উঠল, সাথে খানিকটা অপরাধবোধ। মেঘ মিনমিনিয়ে বলল, আমার কি দোষ? আপনার ছেলে সকালবেলায় আমার গায়ে জুস ফেলে দিয়েছে, তাই তো গোসল করতে বাধ্য হলাম। আবির এতক্ষণে উঠে মেঘের পাশে এসে দাঁড়িয়েছে। পিছন থেকে মেঘের কাঁধে দুই হাত রেখে আয়নার দিকে তাকিয়ে বলল, হয়েছে, আর মন খারাপ করতে হবে না, আমি তো এমনি দুষ্টুমি করেছি। আবির আবার পুনরায় প্রশ্ন করল, আহিয়ান আর আহিয়া কই? মেঘ জবাব দিল, আহিয়ান নিচে ড্রয়িং রুমে টিভিতে কার্টুন দেখতেছে, আর ত্রিধা ও আহিয়া খেলতেছে। আবির একবার ঘড়ির দিকে তাকালো, তারপর বলল, ঠিক আছে, নাস্তা রেডি করো, আমি শাওয়ার নিয়ে নিচে আসছি, আজ একটু তাড়াতাড়ি যেতে হবে। মেঘের শান্ত জবাব, জি, আপনি আসুন। সকালে নরম আলো ঘরের কাঁচে জানলা ভেদ করে ছড়িয়ে পড়েছে পুরো বাড়িটায়। নিচতলার ডাইনিং টেবিলে মেঘ ও বন্যা নাস্তা গুছিয়ে রাখছে। আজকের দিনটা বিশেষ, কারণ আবিরের অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। মেঘ সকাল থেকে সব কিছু নিখুঁত রাখার চেষ্টা করছে। আবিরের শার্টে যেন কোনো ভাঁজ না থাকে, টাইটা ঠিকভাবে গোঁজা হয়, আর প্রিয় কফির মগে যেন কড়া কফির গন্ধ থাকে। ঠিক তখনই সিঁড়ির দিক থেকে ধীরে ধীরে ভেসে এলো আবিরের জুতোর শব্দ। মেঘ একটু পিছন ফিরে তাকাতেই চোখ আটকে গেল। আবির নামছে সিঁড়ি পেয়ে। আজ যেন একদম রাজপুত্রের মতো লাগছে ওকে। ধপধপে সাদা রঙের শার্টে গলা পর্যন্ত পোতামাটা, গায়ে হালকা নীল রঙের ব্লেজার, হাতে কালো রিস্টওয়াচ, চোখে কালো সানগ্লাস, আর চোখে মনোযোগী আত্মবিশ্বাসী এক ঝলক। চুলগুলো পরিপাটি করে সেট করা, আর ক্লিন শেভড মুখে যেন একটা অদ্ভুত সৌন্দর্যের দীপ্তি। সকালের রোদে তার গায়ের গাত্রবর্ণ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। চোখে সেই পরিচিত গম্ভীর ভাবটা, যেটা মেঘকে বারবার না চাইতেও তার দিকে টেনে নিয়ে যায়। মেঘের হাতে চামচ থেমে যায়, চোখটা স্থির হয়ে যায় আবিরের মুখে। সেই হাঁটাটা, সেই উপস্থিতি, সবই যেন ওকে প্রতি মুহূর্তে নতুন করে প্রেমে ফেলে দেয়। আবির নিচে নেমে এসে এক ঝলক তাকায় মেঘের দিকে। ঠোঁটে সামান্য এক চিলতে হাসি, ফিসফিসিয়ে বলল, কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? মেঘ যেন হঠাৎ বাস্তবে ফিরে আসে। লজ্জায় গাল লাল হয়ে যায়। আস্তে আস্তে বলল, এই কিছু না, আজ একটু বেশিই হ্যান্ডসাম লাগছে, মনে হচ্ছে সেই পুরনো আপনি। আবির হাসল। আবিরকে দেখে আজ মেঘের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, সাথে পুরনো সেই চিরপরিচিত গান। আরে ভাইয়া, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। তানভীর কণ্ঠে ধ্যান ভঙ্গ হলো মেঘের। তাকিয়ে দেখল আবির গিয়ে তার চেয়ারে বসে পড়েছে। আলে তাকিয়ে দেখল আবির গিয়ে তার চেয়ারে বসে পড়েছে। আলী আহমেদ খান হাসি হাসি মুখ নিয়ে বলল, দেখতে হবে না ছেলেটা কার, আমিও একসময় এত হ্যান্ডসাম ছিলাম। আলী আহমদ খানের কথা শুনে ড্রয়িং রুমে যেন হাসির ঝর্ণা বইছে। আলী আহমদ খান আবার পুনরায় বললেন, আবির, আজকের মিটিংয়ের প্রস্তুতি কেমন? আবির খেতে খেতে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কোনো টেনশন করবেন না। ওদের কথার মাঝখানে মোজাম্মেল খান বলল, আরে ভাইজান, আপনি চিন্তা করবেন না, আমার মেয়ের জামাইকে দেখেই ক্লায়েন্ট ডিল ফাইনাল করে ফেলবে। এবার ইকবাল খান বলল, দেখো ক্লায়েন্ট আবার নিজের মেয়েকে বিয়ে দিতে চায় কিনা তোমার মেয়ের জামাইয়ের কাছে। ইকবাল খানের কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল।
আবির মনে হয় এবার খানিকটা লজ্জায় পড়ল। কথা ঘোরানোর জন্য বলল, তোমাদের সবার মনে আছে তো আজকে আমাদের ওই বাড়িতে যেতে হবে? আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান ও তানভীর একসঙ্গে বলে উঠল, হ্যাঁ আমরা প্রস্তুত। একই ধ্বনিতে সবার একসাথে কথা শুনে মনে হলো এখানে কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে। একে একে খাওয়া শেষ করে সবাই অফিসে চলে গেল। প্রতিদিন সকালে 2 ঘন্টা সময় ব্যয় করে মেঘ আহিয়া ও আহিয়ানকে খাওয়াতে। আজ ত্রিধাও এসে যোগ হয়েছে। মেঘ তিনটাকে খাওয়ানোর চেষ্টায় হাঁপিয়ে উঠেছে। আহিয়ার নানান বাহানা খাবার না খাওয়ার। সারাক্ষণ বাহানা দেয়, মামা আমি পাপার সাথে খেয়েছি, যা চরম ভুল কথা। প্রতিদিন সকালে অফিস যাওয়ার আগে সবাই যখন ডাইনিং টেবিলে খেতে যায় তখন একে একে হাজির হয় আহিয়ান, আহিয়া ও ত্রিধা। ওরা খেতে পারুক আর না পারুক, ওদের একটাই উদ্দেশ্য, নিজেদের চেয়ারগুলোতে বসে পাপা, দাদু ও নানুদের সাথে গল্প করা। সময় চলছে সময়ের গতিতে। দেখতে দেখতে দিন পেরিয়ে বিকেল হয়ে আসলো। মিম সকালে নাস্তা খায়নি। অনেক ডাকার পর দুপুরে এসে দুপুরের খাবার খেয়েছে। মিমের মনে একটাই প্রশ্ন, বাড়ির সবাই কি আমার কষ্টগুলো বুঝতে পারছে না, নাকি বুঝতে চাইছে না? আমার পরিবারের চিরপরিচিত লোকগুলো তো এমন ছিল না। গতকাল সারা রাত না ঘুমানোর দরুন মিম খাওয়ার পর দুপুরে রুমে গিয়েই ঘুমিয়ে পড়ল। হঠাৎ কিছু চিৎকার চেঁচামেচির শব্দে মিমের ঘুম ভেঙে গেল। উপর থেকে নিচতলার কথা যতটুকু শোনা যাচ্ছে, মিম বুঝতে পারল আবির আর তানভীর চলে এসেছে। কি হয়েছে বোঝার জন্য মিম আস্তে আস্তে নিচে যাওয়ার প্রস্তুতি নিল। কিন্তু একটা কথা শুনে সিঁড়ির উপরেই থমকে গেল মিম। আম্মু, সবাইকে মিষ্টি খাও, আগামী 4 জুলাই মিমের বিয়ে। মালিয়া খান অবাক কণ্ঠে বলল, 4 জুলাই মানে তো আগামী শুক্রবার, আর আজকে শনিবার, তার মানে হাতে বেশি সময় নেই। আবির খুশি মনে হাসতে হাসতে সকলের উদ্দেশ্যে বলল, জি আগামী শুক্রবার, তোমরা সবাই প্রস্তুতি নাও। আমরা আগামীকাল বিকেলেই স্প্যারোস ড্রিম হাউসে চলে যাব। পরে সেখানেই বিয়ের সকল আয়োজন করা হবে। রবিবার সকাল। খানবাড়ির ড্রয়িং রুমে যেন উৎসবের রং ছড়িয়ে আছে। চারিদিকে ব্যস্ততা, রঙিন শাড়ির ঝলক, প্যাকেট গুছানোর হুড়োহুড়ি, আর বাড়ির কর্ত্রীদের রন্ধন ঘিরে করার নির্দেশনা। সবাই বেশ আনন্দিত, কারণ বাড়ির ছোট মেয়ে মিমের বিয়ে ঠিক হয়েছে। শুধু একজন মানুষের মনেই আজ ঝড়, সে মিম নিজেই। মিম দোতলার সিঁড়ির এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ গুছানো দেখছে। তেমন কিছু বলছে না, হাসছেও না। চোখের কোণে পানি লুকিয়ে রাখার চেষ্টা করছে বারবার। মিমের মা আকলিমা খান এগিয়ে এসে বললেন, মা মন খারাপ করিস না, তোর নতুন জীবন শুরু হতে যাচ্ছে। কত মেয়ে এই দিনটা স্বপ্ন দেখে। মিম কষ্ট চেপে মুখে একটুখানি হাসি আনার চেষ্টা করলো, কিন্তু ভেতরটা যেন কেউ চেপে ধরে আছে। কারণ সে জানে এই বিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। চারপাশে কেউ বুঝতে পারছে না কিছুই। তানভীর, আবির, মেঘ, বন্যা সবাই মজা করছে। আহিয়া ও ত্রিধা সুটকেসের ওপর চড়ে বসে আছে। আহিয়ান দাঁড়িয়ে আছে পাশে। বাচ্চারা তো ড্রিম হাউসের কথা শুনেই উত্তেজনায় কাঁপছে। আবির হাসতে হাসতে বলল, এই যে আহিয়ান, তুমি আহিয়া ও ত্রিধাকে সুটকেসের ওপরে উঠতে দিলা কেন? আহিয়ান, আমি বলেছি উঠতে, সে নিজেই উঠছে, আমি আবার কই উঠতে দিলাম? মেঘ হেসে, ওদের দেখে মনে হচ্ছে ওরাই ড্রিম হাউসের বরকনে। সবার হাসাহাসির মাঝে মিম চুপচাপ সিঁড়ি দিয়ে নিচে নামছে। একটা বাচ্চাও যেন খেয়াল করে না তার মুখের বিষণ্ণতা। কেউ কল্পনাও করে না তার চোখের পিছনে লুকিয়ে থাকা আরিফের মুখ। আরিফ, যার সাথে 5 বছর প্রেম, যার কথা শুধু মিমের মা আর বাবা জানে। আর আজ তার বাবা মা মিমকে এই অন্য বিয়েতে রাজি করিয়েছে। সময় বদলে দেয় অনেক কিছু, মিম বারবার শুনেছে, কিন্তু তার ভালোবাসা কি সময়ের কাছে হেরে যাবে? দুপুরের আগে খানবাড়ির 4টে গাড়ি একে একে ঢুকে পড়ল স্প্যারোস ড্রিম হাউসে। বাড়ির সামনে বিশাল বাগান, ঝকঝকে পাথরের রাস্তা, আর ফুলে সাজানো ছোট্ট গেট। এ কয়েক বছরে আবির বাড়িটাকে সুন্দর করে গুছিয়েছে। যদিও মেঘ বিয়ের পর আসেনি একবারও। আবির বলেছিল অনেকবার, চলো কয়েকদিনের জন্য ওই বাড়িতে যাই, কিন্তু মেঘ আসেনি। আবির এই বাড়িতে একজন কেয়ারটেকার রেখেছে, যার নাম কুদ্দুস। কুদ্দুস চাচাই সারা বাড়ি ও বাগানের ফুলগুলোর রক্ষণাবেক্ষণ করেন। আবির এই গত কয়েক বছরে স্প্যারোস ড্রিম হাউসের 2য় তলার কাজ সম্পন্ন করেছে। বাড়িটাকে আরও আকর্ষণীয় করার জন্য বাড়ির চারপাশে গড়ে তুলেছে সুন্দর ও মনোরম ফুলের বাগান। বাগানের এক কোণে একটা দোলনা বসানো, আর তার একপাশে টেবিল সহ কয়েকটা চেয়ার। বাড়ির এক কোণে তৈরি করেছে বাচ্চাদের খেলার জন্য কিডস জোন। মালিয়া খান গাড়ি থেকে নিচে নেমেই বললেন, এই বাড়িটার নাম এত সুন্দর কেন রে? স্প্যারোস ড্রিম হাউস, কেউ যেন উড়ে যাওয়ার স্বপ্ন দেখে এইখানে। তানভীর বলল, হ্যাঁ বড় আম্মু, শুধু স্বপ্নই দেখে না, অনেক সময় কিছু মানুষ সেই স্বপ্ন থেকে হারিয়েও যায়। বন্যা একটু হেসে বলল, আপনি আবার এত দার্শনিক কবে থেকে হইলেন? তানভীর চোখ টিপে বলল, মিমের বিয়ে নিয়ে একটু আবেগী হয়ে পড়েছি। কেউ জানে না এই মিমের বুকেই জমে আছে সবচেয়ে বড় সত্য, যেটা লুকানো আছে আরিফের নামে। সেই নাম কেউ উচ্চারণ করে না, কারণ কেউ জানেই না। শুধু আকলিমা খান আর তার স্বামী জানেন। তাদের মেয়ে এখনো চোখ বন্ধ করলেই যে মুখটা দেখে সেটা আরিফের। বাড়ির উঠোনে মঞ্চ তৈরি হচ্ছে।
বড় বড় রঙিন কাপড় টানানো হচ্ছে, আলো ঝোলানো হচ্ছে গাছের ডালে। ছোটরা দৌড়াদৌড়ি করে একে অন্যকে ফুল মারছে। আলী আহমদ খান চিৎকার করে বলছেন, এই লাল বাতিটা কে লাগালো? নীল সাদা বলেছি না? ক্যাটারিনার একটা ছেলে এসে বলল, আমিই লাগাইছি খালুজান, রং নিয়ে তো ঝামেলা কেন? পছন্দ না হলে আমি পাল্টে দিব। আলী আহমেদ খান তেজি কণ্ঠে বললেন, তাড়াতাড়ি পাল্টাও, বাড়িতে বিয়ে, কোনো স্বাধীনতা দিবস না। এক পাশে বসেছিল মিম, মুখে হাসি নেই। আবির তার পাশে এসে ফিসফিস করে বলল, তুই ঠিক আছিস তো? মিম কিছু না বলে মাথা ঝাঁকালো। আবির একটু তাকিয়েই বুঝে ফেলল সব ঠিক নেই, কিন্তু কিছু বলল না। বাড়ির পুরুষরা মিমের বিয়ে উপলক্ষে সবাই সবার কাছ থেকে এক সপ্তাহের ছুটি নিয়েছে। তানভীর এক কোণে দাঁড়িয়ে ক্যাটারিংয়ের লোকগুলোকে সব কিছু বুঝিয়ে দিতে ব্যস্ত। আবির গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, কিরে, সব ঠিক মতো হচ্ছে? তানভীর হেসে জবাব দিল, জি ভাইয়া, এখন পর্যন্ত সব ঠিকই আছে। আবির তানভীরের কাঁধে এক হাত রেখে বলল, পরবর্তীতেও যেন সব ঠিক থাকে, কোনো যেন ভুল না হয়। আমার অনেক স্পেশাল গেস্ট আসবে। তানভীর, ঠিক আছে ভাইয়া, তুমি নিশ্চিন্তে থাকো।